আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি মোহাম্মদ আলিফ টিম অফ জের পক্ষ থেকে। আমরা আজকে ক্লাস 6 এর নতুন একটা চ্যাপ্টার ম্যাথের, আমরা এতদিন করছিলাম বিজ্ঞানের, আজকে আর কি গণিতের প্রথম চ্যাপ্টার নাম হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হবে। এই চ্যাপ্টারে আজকে আমরা চারটা টপিক, ঠিক আছে, চারটা টপিক লিপিবদ্ধ করেছি। এই চারটা টপিক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা আমাদের বইতে কি বলা আছে দেখি। আমাদের বইতে বলা আছে, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রাচীন মানুষ বলতে কি বুঝি? প্রাচীন মানুষ বলতে বোঝায় যে অনেক আগের মানুষরা, ঠিক আছে, আগের মানুষরা কি করতো, কিভাবে ধারণা পায় যে গণার বস্তু বা জিনিস, ঠিক আছে, গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পায় কিভাবে? বস্তু বা কোনো জিনিস গণনা করতে গিয়ে এগুলোর পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে তারা কি সংখ্যার ধারণা পায়। তারপর প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো। আগে জনসংখ্যা ছিল কম, বিভিন্ন কারণে কিন্তু কম কম সবকিছু গুনতে হতো। বেশি বড় সংখ্যার পরিসর আমাদের দরকার হয়নি প্রাচীনকালে। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সভ্যতা মানে সিভিলাইজেশন, ঠিক আছে, সভ্যতা বিকাশ মানে সভ্যতা বাড়ার সাথে সাথে, হ্যাঁ, সভ্যতার উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু এই গণনা করার এই সংখ্যা পদ্ধতির বিকাশ লাভ করে। গণনার কি কি হয়, পরিসর বৃদ্ধি পায়, ঠিক আছে। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। তারপরে এই প্রয়োজন থেকেই কিন্তু মানুষ গণনার সহজ এবং কার্যকর পদ্ধতি খুঁজে বের করে। এই পদ্ধতি হলো কিন্তু সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলা হয়, ঠিক আছে। যে সকল সংখ্যা দ্বারা গণনা করা হয়, ঠিক আছে, গণনার কাজে ব্যবহৃত সংখ্যাগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, প্রকৃত সংখ্যা বলা হয়। যেমন দিছে 1 2 3 4 5 6 7 8 ডট 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 অনেক পর্যন্ত আছে, ঠিক আছে, ইত্যাদি। তারপরে 1.1 অঙ্ক পাতন, আমাদের টপিক 1, ঠিক আছে, অঙ্ক পাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। এগুলোকে অঙ্ক বলা হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে যে পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা, এই প্রতীকগুলো কি কি? প্রতীকগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি 10? না, 10 না, 0, ঠিক আছে। এই দশটা প্রতীক দ্বারা কিন্তু এই সংখ্যা পদ্ধতি প্রাথমিকভাবে 10টা প্রতীক দিয়ে কিন্তু চলে, ঠিক আছে। এই 10টা প্রতীককে কি বলা হয়? অঙ্ক বলা হয়। এগুলা কিন্তু অঙ্ক বলা হয়, এগুলো অঙ্ক, আবার এগুলো কিন্তু সংখ্যাও, ঠিক আছে, এগুলো অঙ্ক সংখ্যাও, ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি যে 10, ঠিক আছে, 10 যদি আমরা অঙ্ক বলি, এটা কি রং হবে নাকি রাইট হবে? অবশ্যই রং হবে। 10 অঙ্ক না, কিন্তু এটা কি সংখ্যা। এটাকে সংখ্যা বলা যাবে, কিন্তু এটা অঙ্ক বলা যাবে না, কারণ এটা দুইটা অঙ্কের সমন্বয়ে গঠিত হয়েছে। দুইটা অঙ্ক কি, এই যে 1 আর হলো কি 0, এই দুইটা অঙ্ক দ্বারা এই সংখ্যা গঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা যেসব আর কি অঙ্ক সংখ্যা হতে পারে, ঠিক আছে, সংখ্যা, কিন্তু সকল সংখ্যা কিন্তু অঙ্ক হতে পারে না, ঠিক আছে। অঙ্ক হলো এগুলা, যে 10টা কিন্তু অঙ্ক, এগুলা দিয়ে কিন্তু সংখ্যা গঠিত হয়। যেমন যদি বলি 19, ঠিক আছে, 19 এর ভিতরে কিন্তু দুইটা অঙ্ক, এই 1 আর 9, এই দুইটা অঙ্ক দ্বারা কিন্তু এই 19টা সংখ্যাটা গঠিত। 19 হলো সংখ্যা, কিন্তু এই যে 1 আর 9 হলো কি অঙ্ক। তাহলে অঙ্ক কি আমরা চিনতে পারছি? অঙ্ক হলো এগুলা। তারপরে আমরা যাই বাকি অংশে। এদের মধ্যে যেখানে একটু আছে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এখানে যে 10টার মধ্যে এই যে শূন্যটা আছে না, এই শূন্য বাদে বাকি এই 9টা হলো কি স্বাভাবিক সংখ্যা। এগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তারপরে এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটি এ শূন্য বলা হয়। যেখানে যে 10টা আছে না,
যে 10টা আছে না, এই 10টার ভিতরে যে প্রথম 9টা 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এই 9টা, এই 9টা কি, এই 9টাকে বলা হয় সার্থক অঙ্ক। এই 9টাকে বলা হয় সার্থক অঙ্ক। আর এই অঙ্কটাকে কি বলে, লাস্টে শূন্য, ঠিক আছে? এই শূন্যটাকে বলা হয় কি, শূন্যটাকে বলা হয় শূন্য, ঠিক আছে? আর বাকি এই 9টা হলো সার্থক অঙ্ক, তোমরা এগুলো মনে রাখবা, ঠিক আছে? সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 ও 0। স্বকীয় মান বলতে কি বোঝায়? স্বকীয় মান হলো নিজস্ব মান, যার যার নিজস্ব মান। যেমন এই যে এটার একের স্থানীয় মান, মানে একটা মান আছে না যে এটার কিরকম মূল্য, ঠিক আছে? একের মূল্য 1, 2 এর মূল্য 2, যে একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল এরকম। 3 এর মূল্য 3, স্বকীয় মান। 4 এর মূল্য 4, ঠিক আছে? এভাবে 5 এর মূল্য 5, 6 এর মূল্য 6, 7 এর মূল্য 7, 8 এর মূল্য 8, 9 এর মূল্য 9, 0 এর মূল্য 0, ঠিক আছে? তাহলে তারপরে দেখি, 9 অপেক্ষা বড় সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। এখানে কি বলেছে? 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। 9 এর অধিক, 9 থেকে বড়, 9 অপেক্ষা বড়, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু 9 এর ছোট, তোমরা দেখতেই হবে, তোমরা জানো যে এগুলো কিন্তু 0 থেকে শুরু করে 8 7 এগুলো সব কিন্তু 9 এর ছোট। এখানে সবচেয়ে বৃহৎ সংখ্যা কোনটা? 9। সবচেয়ে বৃহৎ অঙ্ক 9। এই 9 এর থেকে বড় আছে না, এই 9 এর থেকে বড় আছে যেমন 10 11 12 13 14, হ্যাঁ? এগুলা কিন্তু অঙ্ক না, ঠিক আছে? 10 11 12 14 এগুলো অঙ্ক না। এই যে 10 11 12 14 এগুলা কি অঙ্ক হবে না, এগুলাকে অঙ্ক বললে ভুল হবে। এই যে 12 14, ঠিক আছে? এগুলো কিন্তু অঙ্ক না, এগুলো অঙ্ক বললে ভুল হবে, এগুলো হলো সংখ্যা, ঠিক আছে? এগুলা গঠিত হয় কিন্তু কি দ্বারা? অঙ্ক দ্বারা। যেমন এই যে 10 গঠিত হয়েছে দুটো অঙ্ক দ্বারা, 1 আর 0, ঠিক আছে? আর 11 গঠিত হয়েছে দুটো অঙ্ক দ্বারা, 1 দ্বারা 1 দ্বারা। আর 12 গঠিত হয়েছে 1 আর 2 দ্বারা, ঠিক আছে? এখানে এটা বলা হয়েছে ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। মানে এই দুইটা অঙ্কের পাশাপাশি বসে আমরা 10 বানাইছি না, হ্যাঁ? যে 1 অঙ্কটা আর 0 অঙ্কটা, এই যে 0 আর 1 দুইটাকে পাশাপাশি বসে আমরা কি বের করছি? সংখ্যা বের করছি। সংখ্যাটা হলো কি? 10। 10 কিন্তু 9 এর বড়, তার মানে 9 এর বড় যেগুলো আছে সবগুলাই কি সংখ্যা, ওগুলা অঙ্ক না, ঠিক আছে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এই যে যেমন 10 লিখছি না আমরা, এটা কি অঙ্ক দ্বারা লিখছি না? দুইটা অঙ্ক দ্বারা। তার মানে এই যে অঙ্ক দ্বারা লিখলাম, এটাই হলো কি অঙ্কপাতন, ঠিক আছে? অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। পাতনে এই 10টি প্রতীকী ব্যবহার করা হয়। কিভাবে? তুমি যে কোনো অঙ্ক বা সংখ্যা, যে কোনো সংখ্যা, ঠিক আছে? যে কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে তুমি কিন্তু অনেক সময় দেখবা লিখলাম 339, ঠিক আছে? এর ভিতরে কিন্তু 3 আছে, 3 আছে, 9 আছে, 9টা পাইলাম। তারপরে যদি লিখি 780, ঠিক আছে? এই 7 পাইলাম, এই 8 পাইলাম, এই 0 পাইলাম, মানে এরকম যত যেই সংখ্যাই বানাও তুমি, যে যত বড় সংখ্যা হোক, যাই বানাও তুমি, যে সংখ্যাটাই লেখো না কেন, ওগুলোর ভিতরে কিন্তু এই 10টার প্রতীকের, ঠিক আছে? এই 10টা অঙ্কের কোনো না কোনো অঙ্কের ব্যবহার আছে। এই অঙ্কগুলো দিয়েই কিন্তু এই সংখ্যা গঠিত হয়, ঠিক আছে? তাহলে বলছে কি, অঙ্ক পাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই যে আমরা এই যে সংখ্যা নীতিটা আছে না, রীতিটা আছে না, যে এই যে 10টা অঙ্কের মাধ্যমে যে সংখ্যা রীতিটা আমরা দেখলাম, ঠিক আছে? এটা কিন্তু একটা সংখ্যা রীতি, মানে এগুলো দ্বারা তো যেহেতু গণনা করা হয়, তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি সংখ্যা রীতি, ঠিক আছে? এই সংখ্যা রীতিকে কি বলা হয়? ডেসিমল, ঠিক আছে? ডেসিমল বা দশমিক, ঠিক আছে? দশমিক রীতি, দশমিক পদ্ধতি, ঠিক আছে? দশমিক পদ্ধতি বলা হয়। কেন দশমিক পদ্ধতি বলা হয়? কারণ মূল মূল মৌলিক 10টা, ঠিক আছে? মৌলিক 10টা এই দ্বারা অঙ্ক দ্বারা গঠিত হয়। যেহেতু অঙ্কের 10 আর কি সংখ্যা 10টা, তাই এটাকে ডেসিমল বা আর কি দশমিক লেখছে, দশমিক, দশমিক রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। এখানে কি বলছে আমি আবার পড়ি। এই রীতিকে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবা, মাথার ভিতরে ঘুরাবা, ঠিক আছে? এই রীতিকে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। এই যে আমরা এই রীতি,
এই রীতি মেনে একটা সংখ্যা লিখবো। এটা লিখলাম আমি, ঠিক আছে, 303 লিখলাম, 303, ঠিক আছে। এই 303 সংখ্যাটা গঠিত হয়েছে কিন্তু তিনটা অঙ্ক নিয়ে, 3 3 3 3 0 3, ঠিক আছে, 3 0 আর 3, ঠিক আছে, তিনটা অঙ্ক নিয়ে গঠিত হয়েছে নাকি, তোমরা দেখতেই পাচ্ছ, ইজি কনসেপ্ট, তিনটা অঙ্ক নিয়ে গঠিত হয়েছে। আর এটার ভিতরে স্বকীয় মান কোনটা আর কি বলছে, ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। একেবারে ডান দিকে অঙ্ক কোনটা আছে, 3, মানে 3 এর স্বকীয় মান প্রকাশ করে, ঠিক আছে। তারপর ডান দিক 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে দেখি তারা। আচ্ছা, ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত 10 প্রকাশ করে। মানে এই যে এই সংখ্যাটা আছে না, এই যে 3, এই সংখ্যাটা হলো, এটার মান কত, এই সংখ্যাটার মান কত, 3। আমরা দেখছি যে 3 এর মান এই স্বকীয় মান 3, ঠিক আছে। তারপরে হলো এটা, তার মানে এটা হলো কত, 3 এর 10 গুণ, মানে আগেরটার 10 গুণ, তার মানে এটা স্বকীয় মান হবে কত, আগেরটা 10 গুণ, আগে 3, 3 এর সাথে কি 10 গুণ হবে, 10 গুণ হলে যা হবে, তাহলে তারপরে এটা স্বকীয় মান না, সরি, শূন্যের সাথে, ঠিক আছে, শূন্যের সাথে 10 গুণ হবে, শূন্যের সাথে 10 গুণ হলে যা হবে সেটা হবে আবার এটার স্বকীয় মান। আবার এখানে আছে 3, মানে এই 3 এর সাথে আবার তুমি 100 গুণ করতে হবে, এটার সাথে তুমি গুণ করছো 1, ঠিক আছে, 1 এর 10 গুণ কত, 0, 1 এর 10 গুণ কত, 10, আমি ভুল করি বারবার, 1 এর 10 গুণ হলো 10, তাহলে ওই 10 কে গুণ করবো আর কার সাথে, এই যে দ্বিতীয় নাম্বার, এই যে এদিক থেকে দ্বিতীয় নাম্বার পদ কোনটা, 0, এই 0 সাথে 10 গুণ করবা, যা আসবে তা হবে কি, এটা স্বকীয় মান। আবার এটা স্বকীয় মান, যে 10 গুণ করলাম না এটার সাথে, আবার ওই 10 এর সাথে 10 গুণ করবা, 10 এর সাথে 10 গুণ করলে কত হবে, 100, ওই 100 আবার কি করবা, 100 আবার এখানে 3 দ্বারা গুণ করবা, তাহলে আবার এটা স্বকীয় মান পেয়ে যাবা। তাহলে আমরা একটু দেখি, ঠিক আছে, একটু করে দেখি, করবো একটু করে নি, ঠিক আছে, শেষের দিকে কি করবো, এরূপ লক্ষ্য করি যে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে এর থেকে বোঝা যায় কি, কোন সংখ্যার স্বকীয় মান তার অঙ্কের উপর নির্ভর করে, কি অবস্থান, ঠিক আছে, এই অঙ্কটার অবস্থানের উপর নির্ভর করবে এটা স্বকীয় মান, এই অঙ্কটার অবস্থানের উপর নির্ভর করে এটা স্বকীয় মান। যেমন এটা যদি এখানে না থেকে, এটা যদি মাঝখানে না থেকে এখানে থাকতো, তাহলে এটার অঙ্ক কি আসতে করতো কত, এটার স্বকীয় মান আসতো কত, এটা স্বকীয় মান আসতো 0, যদি শূন্যটা যদি এই পাশে থাকতো, ঠিক আছে, এটা স্বকীয় মান আসতো কত, 0। এখন এই পাশে থাকার কারণে এখানে যা আছে স্বকীয় মান তার সাথে আবার 10 গুণ হয়ে এটা স্বকীয় মান পাওয়া গেছে নাকি। যদি এখানে থাকতো তাহলে আবার অন্য হিসাব, ঠিক আছে, এখানে থাকলে অন্য হিসাব, আর কি অবস্থানের উপর ভিত্তি করে এটার মান বিভিন্ন হয়, ঠিক আছে, স্বকীয় মান বিভিন্ন হয়। তারপর বলছে যে সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এই যে অবস্থানের উপর ভিত্তি করে, যেমন এই যে এটার একেবারে ডান দিকে অবস্থান, ঠিক আছে, যে 3 একেবারে ডান দিকে অবস্থান, তাহলে এটা স্বকীয় মান কত, এটাই, এটা নিজে 3, ঠিক আছে, এটা স্বকীয় মান 3। তারপরে এটা কত হবে, এটা হবে এটার সাথে যা গুণ করছিলাম, 3 এর সাথে কিন্তু আমরা 1 গুণ করছিলাম নাকি, 3 এর সাথে 1 গুণ করে কিন্তু 3 হয়েছে, তাহলে এই 1 এর 10 গুণ কত, 10, 1 এর 10 গুণ 10 না, তাহলে আমরা এটার সাথে 10 গুণ করবো, গুণ 10, ঠিক আছে, 10। তারপরে আবার এখানে 10 গুণ করছি না, আবার 10 এর সাথে 10 গুণ করলে কত হবে, 100, তাহলে আমরা এখানে আছে 3 এর সাথে আবার 100 গুণ করবো, আর কি 10 এর সাথে 10 গুণ করার পর 100 হয়েছে না, ওই 100 আবার 3 এর সাথে গুণ করবো, এখানে এই যে 3 এর সাথে গুণ করবো, তাহলে 3 গুণ 100, ঠিক আছে, একটু সুন্দর করে লিখি, আমরা এটার ক্ষেত্রে পাইছি কত জানি, 3 পাইছি না, 3 সবচেয়ে ডান দিকে, তার মানে এটার মান, ঠিক আছে, তার মানে এই 3টা কি তুমি বলতে পারবা কি, এই 3 এর স্থানীয় মান, ঠিক আছে। আবার তারপর আসি, তারপর শূন্যের ক্ষেত্রে আমরা এই 3টা পাইছি, কিন্তু কিভাবে, এটার সাথে কিন্তু তুমি বলতে পারো যে এটার সাথে 1 গুণ আছে, কারণ 3 একে 3, এটার সাথে 1 গুণ করে লিখলে যা কথা, আবার 1 না গুণ করলেও একই কথা, ঠিক আছে। তাহলে তো এখানে আমরা 10 গুণ করবো শূন্যের সাথে, ঠিক আছে, মাঝখানে শূন্য আছে, আমরা শূন্যের সাথে এখানে 10 গুণ করবো,
10 গুণ করলে কি আমরা এটার স্থানীয় মান পাবো, ঠিক আছে। গুণ 10, তাহলে 10 গুণ করলে কত আসে, 0 10 শূন্য, শূন্যের সাথে যাই গুণ করো ওটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসে তোমার এটা, ঠিক আছে। এই 3, 3-এর ক্ষেত্রে 3 একের এই পাশে আছে না, তাহলে আমরা এখানে 10 গুণ করছিলাম, তাহলে আমরা এখানে গুণ করবো কত, এই 10 এর 10 গুণ করবো, 10 এর 10 গুণ কত, 10 10 100, তাহলে আমরা এই 3-এর সাথে এখানে আমরা 100 গুণ করবো, ঠিক আছে। এই 3-এর সাথে 100 গুণ করি, 3 গুণ, ইংরেজি লিখতেছি 100, ঠিক আছে। তাহলে 3 100 300, 300, আর এখানে যদি আমরা এটার সাথে 1 গুণ করি একই কথা, ঠিক আছে। 3 1 3 পাইলাম, তাহলে আমরা এগুলো যোগ করলে কিন্তু আমরা এটাই পাবো, ঠিক আছে। তাহলে যে 300 যোগ 0 যোগ 3 সমান সমান 300 আর 0 যোগ করলে তো 300, আর 300 আর 3 যোগ করলে 303, ঠিক আছে। 303, তার মানে স্থানীয় মান কত কত, তাহলে এটার স্থানীয় মান কত, এটার স্থানীয় মান 3। মানে কোন সংখ্যার একেবারে ওই পাশে মানে ডান পাশে, একেবারে ডান পাশে, হাতের ডান পাশে যে সংখ্যাটা থাকবে, যে অঙ্কটা থাকবে, ওই অঙ্কের স্বকীয় ওই অঙ্কের স্থানীয় মান কিন্তু ওই অঙ্ক নিজেই, ঠিক আছে। মানে এই অঙ্কের স্থানীয় মান এই 3, মানে এই 3-এর স্থানীয় মান 3, যেহেতু এটা একেবারে ডান পাশে আছে আছে এই সংখ্যার। তারপরে তারপর আমরা ওই পাশ থেকে ডান পাশ থেকে আস্তে আস্তে পায়ের দিকে আসবো, তারপরে এটার পরে আছে কত, 0, তাহলে শূন্যের সাথে কত গুণ করবো, আমরা ওইখানে 3-এর সাথে করছিলাম 1, শূন্যের সাথে কত গুণ করবো, শূন্যের সাথে গুণ করবো আমরা 10, মানে একের 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 10 গুণ, ঠিক আছে। আগেরটা 10 গুণ, আগে আমরা 1 গুণ করেছিলাম, একের 10 গুণ কত 10, তাহলে আমরা 10 গুণ করবো কি সাথে, এই অঙ্কটার সাথে, এই অঙ্ক কত 0, তো শূন্যের সাথে 10 গুণ করলে 0 আসে, ঠিক আছে। তারপর আবার এখানে, তারপর আর একটু বাইরের দিকে আসি, তারপর বাইরের দিকে আছে কত, এই 3, ঠিক আছে। তাহলে 3-এর সাথে আমরা কত গুণ করবো, 3-এর সাথে গুণ করবো আগেরটা, ঠিক আছে। আগেরটার সাথে আগেরটা যত গুণ করছিলাম, আগেরটা 10 দিয়ে গুণ করছিলাম না, তাহলে 10 এর 10 গুণ কত, 10 10 100 না, তাহলে 100, 100 গুণ করবো কি দ্বারা, 3 দ্বারা, কারণ এখানে এ পাশের এটা হলো কি, এই অঙ্কটা হলো 3, 3 কে আমরা 100 দ্বারা গুণ করবো, আসে 300, ঠিক আছে। এই দুইটা গুণ করে আসে 0, আর এই দুইটা গুণ করে আসে 3, 3 1 3 0 10 0, ঠিক আছে। 300 1 300, তাহলে আমরা এগুলো যোগ করে দিলে কিন্তু আবার এই সংখ্যাটা পাচ্ছি, ঠিক আছে। এই সংখ্যা, এই 3টা সংখ্যা যোগ করে দিলে আর আমরা এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে স্থানীয় মান তো বুঝছো আর কি। মূল কথা হলো প্রথমে তুমি দেখবা যে একেবারে সংখ্যার যে সংখ্যাটা দিবে তোমাকে, ওই সংখ্যার একেবারে ডান পাশে কোনটা আছে, ঠিক আছে। তারপরে ওটার সাপেক্ষে তুমি আস্তে আস্তে আসবা, বুঝছো। আচ্ছা, না বুঝলে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। তারপরে দেখি কি বলা হয়েছে, যেমন একটা উদাহরণ দিচ্ছে ওরা, 333 সংখ্যাটির সর্বডানের 3 এর স্থানীয় মান 3, ঠিক আছে। ওরা নিচে 333, আমরা নিচে কত 303, তাহলে ওরাও কিন্তু সর্বডানেরটা ওটাই নিছে, কারণ এটাই নিয়ম, ঠিক আছে। একটা সর্বডানে যেটা আছে একেবারে ডান পাশে, ওটার স্থানীয় মান ওটা নিজেই, ঠিক আছে। ওটার স্থানীয় মান 3 3, ঠিক আছে। ওটার সাথে গুণ করলাম 1, আবার 1 10 গুণ গুণ করবো, 1 10 গুণ করলে যা আসবে তা গুণ করবো আবার কি তার পরেরটার সাথে, তারপরে 1 10 গুণ কত 10, আমি কিন্তু এই না 3বার বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই দ্বিতীয়টার সাথে আবার 10 গুণ করলে আবার 0 আসে, তারপর আবার 10 10 গুণ কত 100, তাহলে 100 কে আবার এটার সাথে গুণ করবো, এই অঙ্কের সাথে গুণ করবো। ওরা কিন্তু এই জিনিসটাই করছে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমাদের প্রথম টপিকটা শেষ করছি, ঠিক আছে। আমরা পরবর্তী টপিকে যাই। তাহলে আমাদের পরবর্তী টপিক হলো কি, দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি। এটা হলো তোমাদের পাঠ্যবই 2 পৃষ্ঠায়, 1.2, ঠিক আছে, দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলে। এখানে বলা হয়েছে কি, আমরা পূর্ববর্তী শ্রেণীতে, পূর্ববর্তী শ্রেণী মানে কি, আগের শ্রেণীগুলোতে, ঠিক আছে। আগের শ্রেণী কোনটা, তোমরা যেহেতু এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা আগের শ্রেণী বলতে বোঝাচ্ছে যে 3 4 5 এগুলো, ঠিক আছে। ওগুলোর ভিতরে তোমরা শিখছো যে কিভাবে গণতে হয়, ঠিক আছে। দেখে বোঝা যায় যে এই সংখ্যাটা কি, ঠিক আছে। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, এরকম ভিত্তিতে তোমরা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত করছো, ঠিক আছে। এটাই হলো কি দেশি কি
দেশীয় সংখ্যাপন পদ্ধতি রীতি, ঠিক আছে। তাহলে এখানে নিচে একটা শখ দিচ্ছে যে তোমরা আবার চিনবা কিভাবে, ঠিক আছে। তোমরা প্রথম এই যে মনে করো আমি একটা বড় সংখ্যা লিখি, লিখলাম, ঠিক আছে। ঠিক আছে, এই সংখ্যাটা আমি লিখলাম। এই সংখ্যাটা লেখার পরে এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় বা তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই সংখ্যাটা কত বলো তো, তখন তুমি কি করবা? তুমি এই পাশ থেকে গণনা শুরু করবা। কি? একক, দশক, শতক, ঠিক আছে, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এভাবে গণবা না? ঠিক আছে, তাহলে এভাবে গণে কিভাবে বলতে পারবা যেটা কত হাজার কত, ঠিক আছে, বা কত লাখ? তুমি এটা বলতে হলে এই যে নিচে একটা ছক দিছে, ছকটা আমি বুঝাই যে কোটি, অষ্টম নাম্বারটা হলো কোটি। এখানে অষ্টম যেহেতু নাই, তারপর আমি দিই আরেকটা দিই, ঠিক আছে। এই যে এই সংখ্যাটা, এত বড় সংখ্যাটা তোমাকে, তাহলে এখানে অষ্টম যেটা আছে এবার থেকে গণা শুরু করলে প্রথমটা কি? প্রথমটা হলো শূন্য, শূন্যটাকে তুমি গণবা কি? একক, ঠিক আছে, একক বলবো এটাকে। কি? এটা আছে প্রথমে, ঠিক আছে, প্রথমে আছে। তারপরে আছে কি? তিন, দ্বিতীয়তে, দ্বিতীয়টাকে কি বলবা? দশক, দশক, ঠিক আছে, দশক। তারপরে আছে তৃতীয়, তৃতীয়তে আছে আবার এক, তৃতীয় এক আছে শতক, ঠিক আছে, শতক। তারপরে আবার চতুর্থ নাম্বার আছে আবার এক, চতুর্থ এক, এটা হলো কি? শতক, একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, হাজার, হাজার। তারপরে আছে কি? পঞ্চম, পঞ্চমে আছে শূন্য, ঠিক আছে, পঞ্চমে আছে শূন্য, এটা হলো কি? শতক, হাজার, অযুত, ঠিক আছে, অযুত। তারপরে আছে আবার শূন্য ষষ্ঠতে, আমার হাতে লেখা সুন্দর না কিন্তু, ঠিক আছে, একটু বুঝে বুঝে নিও কষ্ট করে। অযুত, তারপরে শূন্য, ঠিক আছে। এই শূন্যটা হলো কি? এই শূন্যটা হলো লক্ষ, লক্ষ। তারপরে আছে এই একটা, এই এক আছে সপ্তমে, ঠিক আছে, সপ্তমে, এটা হলো কি? নিযুত, নিযুত। তারপরে একেবারে এই শেষে এই একটা, এই একটা আছে কত? অষ্টমে, অষ্টমে, এটা কি? কোটি, ঠিক আছে, কোটি। তাহলে আমরা এইভাবে গুনি যে একেবারে ওই পাশ থেকে যে একক, দশক, এই যে এটা এই যে এখানে ছক দিছে না, এই ছক অনুযায়ী তুমি কিন্তু এই যে আরেকটা জিনিস হলো এই যে হাজার অযুত, এই হাজার অযুত এটা কিন্তু দুইটা কিন্তু কি? হাজারের ভিতরে, ঠিক আছে। যদি আমরা এখানে বলি যে একটা সংখ্যা দিলাম পাঁচ, ঠিক আছে, শূন্য, এক, এক, দুই, একটা সংখ্যা দিলাম, এটাকে যদি আমরা বলি যে এটা কি, কি বলবো এটাকে আমরা বলবো কিভাবে? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে এটা অযুত পর্যন্ত আছে। আমরা কি বলবো? পাঁচ অযুত 112? না, আমরা এটা বলবো না, আমরা বলবো কি? একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা এই দুইটাকে মিলে কিন্তু হাজার বলবো। মানে পাঁচের পরে শূন্য থাকলে কি? পাঁচ, পাঁচে শূন্য কি? 50 নাকি? পাঁচ দশ, পাঁচ 50 নাকি? এই 50, তাহলে আমরা বলবো 50,000। এই দুইটাকে মিলে আমরা হাজার বলবো, ঠিক আছে। 50,112, ঠিক আছে, 50,112। তারপরে আবার আরেকটা দিলাম এই পাশে পাঁচ, তাহলে এবারে এটা কি বলবো? এই পর্যন্ত আসছে অযুত, হাজার, অযুত, এটা আছে লক্ষ। তার মানে এটাকে আমরা বলবো 5,50,112, ঠিক আছে, ক্লিয়ার? 5,50,112, তার মানে এই যে লক্ষের ভিতরে আসছে কিন্তু, ঠিক আছে। এই হাজার, হাজার কিন্তু এই দুইটা কিন্তু হাজার বলবা, ঠিক আছে। এখানে এসে থামলো কিন্তু কি বলবা? হাজার বলবা। এই দুইটা হাজার ভিতরে, এই দুইটা কিন্তু লক্ষের ভিতরে, নিযুত আর লক্ষ কিন্তু লক্ষের ভিতরে। আর কোটি আলাদা, কোটি একটাই, তুমি যত বড়ই হোক তুমি এত কোটি দিয়ে কোটি বলবা, ঠিক আছে। তাহলে 5,50,112, ঠিক আছে, কথা ক্লিয়ার? 5 লক্ষ, তাহলে আমরা আরেকটা দিই, এখানে আরেকটা আসলো সংখ্যা, ঠিক আছে। এখানে একেবারে সপ্তম, সপ্তম পর্যন্ত আসলে সপ্তমটাকে কি বলা হয়? নিযুত। এখন নিযুত, নিযুত বললে কি বলবো? আমরা কি বলবো? 4 নিযুত 5,50,000, এরকম কি বলবো? না, আমরা এরকম বলবো না, আমরা বলবো 45 লক্ষ, ঠিক আছে, 45,50,000। কি বলবো? 45,50,000। কারণ কি? এই দুইটাও কিন্তু কি, এই যে সপ্তম আর ষষ্ঠ, এই দুইটা কিন্তু লক্ষের ভিতরে। আর
পঞ্চম আর চতুর্থ এই দুইটা কি হাজার ও অযুত এই দুইটা কিন্তু কি হাজারের ভিতরে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা কমা দিয়ে দেবো, ঠিক আছে। কমার বিষয়টা আমরা পরে দেখি, ঠিক আছে। আমরা আগে এই বিষয়টা দেখি। তাহলে আমরা এটা কি বলবো, 45,50,112। তাহলে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা হলো 45,50,112। আমরা কিভাবে বুঝলাম, যে আমরা এখানে এভাবে গণনা করছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। এভাবে গণনা করছি। নিযুত পর্যন্ত আসলে আমরা ওটাকে কি কি নিব, লক্ষ হিসাবে নিব, ঠিক আছে। নিযুত লক্ষ, এই সপ্তম আর ষষ্ঠ এই দুইটা কি লক্ষের ভিতরে পারি, মানে 45 লক্ষ, ঠিক আছে। অযুত আর হাজার এই দুইটা হাজারের ভিতরে, তাহলে 50,000, ঠিক আছে। এই 50,000 তারপরে 112, বুঝা গেছে। তারপরে আসি কোটি, আমরা এখানে একটা এক দিলাম। এখন এটা কি হিসাবে কিভাবে গণবো, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কোটি পর্যন্ত আসছে। তাহলে 1,45,00,000, হ্যাঁ, 50,112। তারপরে এখানে আরো দুইটা দিলাম এক। এখন কি করবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখন এগুলার কি বলবো, এগুলার কিছু বলো না, মানে কোটি পর্যন্ত পড়ছি না, কোটি থেকে এ পর্যন্ত এটার ভিতরে কয়টা কি কি আছে, কত আছে, সংখ্যাটা কত, 111 না, যে এই সংখ্যাটুক 111। তাহলে তুমি বলবা কি 111,45,50,112, ক্লিয়ার। তাহলে এটাই হলো কি দেশি সংখ্যা গঠন পদ্ধতি। এটার ভিতরে আরো কিছু আছে। এককের ঘরের অঙ্কগুলো কোথায় কথায় লেখা বা পড়া হয়, 1, 2, 3, 4 ইত্যাদি, ঠিক আছে। কথায় লেখা পড়া কিভাবে তুমি জানো, তোমরা জানো। কিন্তু কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 ইত্যাদি। যেমন এই যে আমরা যে একটা সিঙ্গেল অঙ্ক নেই, ঠিক আছে, নিলাম এই দুইকে কিন্তু দুইয়ের একটা কিন্তু নির্দিষ্ট নাম আছে, দুই, ঠিক আছে, দুই। কিন্তু যে আমরা দুই দিয়ে একটা সংখ্যা বানাই, 22 বানাইলাম, মানে এটা কি আমরা দুই দিব না, এটার কিন্তু আলাদা একটা নাম আছে, এটার একটা নাম আছে কি আলাদা, 22, ঠিক আছে। এটা আলাদা একটা নাম আছে 22, ঠিক আছে। এখানে এটাই বলছে। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 করা হয়। আমি যেগুলো বললাম একটুকু নাকি, এই যে 100 বললাম না, যে একক, দশক, শতক, শতক নামার শতকটা কি, শত মানে শ, এক আছে 100, তারপরে এটা 2 হলে 200, 3 থাকলে 300 হতো, 5 থাকলে 500 হতো, ঠিক আছে। তারপরে তেমনি ভাবে হাজারে গেলে হাজার, ঠিক আছে। নিজুতে গেলে অজুতে গেলে এই হাজার ও অজুত দুটোটা মিলে আমরা হাজার বলতাম, ঠিক আছে। যেমন এই যে ধরলাম, এই যে এখানে হাজার আছে না, একক, দশক, শতক, হাজার, অজুত, তারপরে কি 50 আর শূন্য কি হয়, 5 আর শূন্য 50 নাকি, তাহলে 50,000, এভাবে এগুলো এখানে এগুলো বলা হয়েছে। তারপরে তারপরে 3 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে করা হয়। এই যে নিযুত আর লক্ষ, আমি যেটা বললাম, এই যে 4 আর 5 নিযুত আর লক্ষ না, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, যে লক্ষ নিযুত এই দুইটা মিলিয়ে কোনটা হয়েছে 45 হয়েছে না, 45 লক্ষ, ঠিক আছে। এখানে এটা বলেছি। তারপরে কোনটি কোটির ঘরের বাম দিক সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি করা হয়। এখানে 111 হচ্ছে না, 111 কোটি বড় এই বলছে। 4 বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায়। এখানে কমার ব্যবহার কিভাবে করবা এটা বলে দেই। কমার ব্যবহার কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে, আন্তর্জাতিক রীতিতে একরকম, আর হলো কি দেশীয় রীতিতে একরকম। আমরা যেহেতু এখন দেশীয় রীতির ভিতরে আছি, তাহলে আমরা দেশীয় রীতিটাই খেয়াল করি, ঠিক আছে। আমরা দেশীয় রীতিটাই খেয়াল করি। দেশীয় রীতিতে ক্ষেত্রে আমরা কমা কিভাবে ব্যবহার করব, কমা কিভাবে ব্যবহার করব, আমরা প্রথমে 3টা একক, দশক, শতক পর্যন্ত আমরা কমা দিব না, শতকের আগে এখানে একটা কমা দিব, ঠিক আছে। কমা দেওয়ার পর তারপর দুইটা করে, তারপরে এখানে দিলাম, আবার তারপর দুইটা এখানে দিলাম, কোটি পর্যন্ত, কোটির আগ পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, তারপর কিন্তু দেওয়া লাগবে না। তাহলে আমরা কিন্তু এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে 111,45,50,112, সিম্পল, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর শেষ টপিক, টপিক 3 এ যাব, ঠিক আছে। আন্তর্জাতিক গণনা পদ্ধতি, টপিক 3, যেখানে কয়টা উদাহরণ দিচ্ছে, ঠিক আছে। কমা বসিয়ে কথায় লেখো, এগুলো তোমরা পারবা, এখানে জানা। তারপর আমি দেখে দিই কমা বসাবে কিভাবে, এই সংখ্যাগুলোর ভিতরে।
এই যে উদাহরণ 1 সংখ্যাটা দিচ্ছি কি 9, ঠিক আছে 9 9 8 7, ঠিক আছে 5 4 5 4 7 3 2 1। এই সংখ্যাটি বলছে কি এটার ভিতরে কমা বসায়, তাহলে এটার ভিতরে আমরা কমা বসাবো কিভাবে, আমরা আমাদের দেশীয় নিয়মে। তাহলে প্রথম তিনটা সামনে কি 3টা একক দশক শতক, এখানে একটা কমা বসাবো, তারপর 2টা করে এখানে একটা, তারপর আবার 2টা এখানে একটা। তাহলে এটা কত হলো, এটা হলো কত একক দশক শতক হাজার অযুত। আমরা এভাবে গণে নেবো কিন্তু, ঠিক আছে লক্ষ নিযুত কোটি, ঠিক আছে তার মানে 98,47,47,321, ঠিক আছে। এই যে উদাহরণ দিয়ে বলা হয়েছে কি, উদাহরণ দিয়ে বলা হয়েছে যে কোটি, ঠিক আছে যে কোটি নিচে দেওয়া আছে 7, ঠিক আছে। তারপর আমরা একটু করি, ঠিক আছে উদাহরণ 2, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়েছে। উদাহরণ 2 উদাহরণ 2 কি বলা হয়েছে যে 7 কোটি, ঠিক আছে 7 কোটি 5 লক্ষ 5 লক্ষ কত 90,000। কথা লেখছে, আমরা কি সংখ্যা লিখবো 90,000, ঠিক আছে। লেখছে কথায়, আমরা লিখবো কিতে সংখ্যাতে। তারপরে সংখ্যা লিখলে আমরা কি হবে, কি পাই 7 কোটি, মানে কোটির ঘরে 7 আছে, তাহলে এই 7 লিখলাম। তারপরে কি 5 লক্ষ, মানে 5 লক্ষ কি 5 লক্ষ লিখতে গেলে কি আমরা এখানে শুধু 5টা দিয়ে দেবো না, কারণ আমাদের নিজেদের ঘর ফাঁকা আছে, তার মানে আমরা নিজেদের জন্য যেহেতু নিজেদের কিছু বলা নেই 5 লিখছি শুধু, তাহলে আমরা নিজেদের ঘরে শূন্য দিই, ঠিক আছে নিজেদের ঘরে শূন্য 5, ঠিক আছে 5 লক্ষ 90,000, লক্ষ 90,000, তাহলে এই 90,000 পাইলাম 90,000। আর কিছু বলছে, আর কিছু বলার নেই, তার মানে তারপরে কিন্তু 3টা আছে যে শতক একক দশক শতক, ঠিক আছে এই 3টাকে আমরা শূন্য দিব, এই শূন্য। তাহলে হলো যে 7 কোটি 59 7 কোটি 5 লক্ষ 90,000, ঠিক আছে এটা আমরা কমা দিয়ে দিই যেভাবে। এই প্রথমে 3টার, ঠিক আছে 3টার পরে এখানে, তারপরে আবার এখানে 2টা করে, তারপরে এই আমরা 7 কোটি 5 লক্ষ 90,000 গেল। তারপরে হলো কি উদাহরণ 3 দিচ্ছে আবার। উদাহরণ 3 বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বলছে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে। আমরা অঙ্কের ভিতরে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা আমরা জানি, অঙ্ক আছে না 10টা 1 2 3 4 5 6 7 8 9 আর 0, তাহলে 9টা হলো কি সবচেয়ে বৃহত্তর, তাহলে আমাদের বৃহত্তর সংখ্যা কত, বৃহত্তর অঙ্ক কত 9, আমাদের বৃহত্তর অঙ্ক হলো 9। এখানে বলছে কি এক অঙ্কের বৃহত্তর সংখ্যা 9, অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে, ঠিক আছে। সুতরাং 7টি 9 পর পর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তার মানে আমরা 7 অঙ্কের বৃহত্তম একটি সংখ্যা বললে তোমরা কি করবা, বৃহত্তম হলো 9, এই 9 কে তোমরা 7 বার লিখবা, এই 9 7 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার 6 বার 7 বার, ঠিক আছে 7 বার লেখা হলো 9। তার মানে এটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যে উপরের লাইনে কি বলছে যে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে 9, যেহেতু বৃহত্তর, ঠিক আছে এটাকে তুমি যেখানে পাওয়া যাবে আর কি বসাবা, ওইখানে কিন্তু 9 এর স্থানীয় মান কি হবে, বড় হবে, যেহেতু এটা বৃহত্তর অঙ্ক। তাহলে আবার বলছে কি এখানে ক্ষুদ্রতম সংখ্যা লেখো, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, ক্ষুদ্রতম সংখ্যা হলো কি 0 অঙ্ক আর কি, অঙ্কের ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম কি 0, 0 সবচেয়ে ক্ষুদ্রতম না। এখন বলছে কি কত অঙ্কের, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি 7টা শূন্য দিয়ে দেবো, দিলাম 7টা শূন্য। কারণ কি এটা হয়েছে, এটা তো কোনো অস্তিত্ব নেই, সব শূন্যই, তাহলে আমরা 7টা শূন্য দেবো না, আমরা দেবো 6টা শূন্য, 6টা শূন্য দিয়ে সামনে একটা শূন্য জায়গাতে আমরা 1 লিখে দেবো, ঠিক আছে তাহলে এটা একটা সংখ্যা বোঝা যাচ্ছে, ঠিক আছে।
এভাবেই করবা। তারপর উদাহরণ 4 আছে, ঠিক আছে, উদাহরণ 4। উদাহরণ 4 বলা হয়েছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। কি বলছে? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, মানে একটা অঙ্ক শুধু তুমি একবার ব্যবহার করতে পারবা, করে যে অঙ্কগুলো দিছে অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করো। এটা একেবারে ইজি। অঙ্ক পাতনের মাধ্যমে আমরা যে বের করবো, তাহলে বলছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অঙ্ক দিয়েছে 6টা অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা করতে গেলে কিন্তু আমরা এর দিকে, বড় থেকে ছোটর দিকে যাব। কেন বড় থেকে ছোট দিকে যাব? যদি আমরা প্রথমে যদি বড় দিই, প্রথমে যে 8, ঠিক আছে, প্রথমে বড় দেই 8, তারপরে 8 এর পরে বড় আছে কত? 7, ঠিক আছে, 7 এর পরে বড় আছে কত? 5, 5 এর পরে বড় আছে কত? 4, 4 এর পরে বড় আছে কত? 3, 3 এর পরে আছে কত? 0। এখন এই অঙ্কটা বড়, এই সংখ্যাটা বড় নাকি এই সংখ্যাটা বড়? দেখো তো। আমরা যে এখন ছোট থেকে দিই, ছোট দিয়ে হলো কত? 3, 3 এর পরে আছে 0, 0 এর পরে আছে 3, 3 এর পরে আছে 4, ঠিক আছে, 4 এর পরে আছে 5, 5 এর পরে আছে 7 এবং 7 এর পরে আছে 8। এখন সামনে তো শূন্যের কোনো ভ্যালু নেই, এই শূন্য বাদই। তাহলে এখন বলো এই সংখ্যাটা বড় নাকি এই সংখ্যাটা বড়? এটা কত? একক, দশক, শতক, মানে এর একটা কমা দেবো, হাজার, অযুত, তারপর লক্ষ, মানে 8,75,430 বড় নাকি 34,578 বড়? অবশ্যই এটা বড়, 8,75,430। তাহলে এটা কিভাবে হলো আর কি? বড় থেকে ছোট গেলে ওটা কি হবে? বড় হবে। আর ছোট থেকে বড় গেলে কি হবে? ওটা ছোট হবে। এই যে এখানে যে চিহ্নগুলো দেখতেছো না, যে এই চিহ্নটা, তারপর আবার এই চিহ্নটা, এটা হলো কি? গ্রেটার দেন। গ্রেটার দেন মানে বড় বোঝায়, মানে এই চিহ্নের এই পাশে যেটা থাকবে, এই পাশে থাকলো 8 আর এই পাশে থাকলো ধরো 1, ঠিক আছে, 1 থাকলো, ঠিক আছে। তাহলে 8 আর 1 এর ভিতরে বড় কোনটা? 8। 8 যেটা বড় এটা থাকবে কিন্তু এই পাশে, ঠিক আছে, আর যেটা ছোট ওটা থাকবে এই পাশে। এখানে এগুলোই দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা চিহ্ন টিহ্ন দিয়ে সুন্দর করে এই উদাহরণ এই সকল টাইপের অঙ্কগুলো করবা, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা বের করে দেবে এরকম, আর বৃহত্তম সংখ্যা বের করে দেবা এরকম, ঠিক আছে। তারপর আমি এই যে প্রতীকগুলো আছে না, প্রতীকগুলো দিয়ে কিভাবে করছে আমি আবার দেখাই। যে বড় থেকে ছোট, ঠিক আছে, বড় থেকে ছোট গেলে আমরা কি পাবো? বড় থেকে ছোট গেলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো, ঠিক আছে। বড় থেকে ছোট আমরা করি, ঠিক আছে। তাহলে আমরা সবচেয়ে বড় হলো কোনটা? 8, ঠিক আছে, 8, 8, 8। তারপরে যে দেখো এখানে একটা লেস দেন, ঠিক আছে, লেস দেন ইউজ করছে। এটাকে কি বলে? লেস দেন, ঠিক আছে। লেস দেনের পরে তারপর আছে 7, তার মানে কি 8 7 এর থেকে বড়, ঠিক আছে, 8 7 এর থেকে বড়। গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন 8, গ্রেটার দেন 7। তারপরে আবার আছে গ্রেটার দেন এই চিহ্ন, তারপরে আছে কত? 5, মানে 7 ও 7 কি থেকে? 5 থেকে বড়। আবার 5 কি থেকে বড়? 4 থেকে বড়। আবার 4 3 থেকে বড়। আবার 3 0 থেকে বড়। এই সংখ্যাগুলো, এই প্রতীকগুলো দ্বারা, এই যে চিহ্নগুলো দ্বারা এটাই বোঝায়। আবার এখানে বলা হয়েছে যে ছোট থেকে বড় দিকে গেছে, 0, 0 থেকে বড়। 0 থেকে বড় কোনটা? 0 লেস দেন 3, 3 0 থেকে বড়। আবার লেস দেন 4, 4 আর কি। তারপর লেস দেন আবার 5, তারপর লেস দেন 7, তারপর লেস দেন 8। এই প্রতীকগুলো দ্বারা জাস্ট এটাই বোঝানো হয়। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমরা আজকে সবগুলো শেষ করতে পারলাম না, কারণ আমাদের সময়ের সংকট থাকার কারণে আমরা সবগুলো শেষ করতে পারলাম না, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই বিদায়। আর এই অধ্যায়ের সকল ভিডিওগুলো তোমরা দেখবা, ঠিক আছে। আমাদের চ্যানেলে গেলে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে। এই অধ্যায়ের ভিডিওগুলো দেখলে তোমাদের এই অধ্যায়টা তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে, সুন্দর করে বুঝতে পারবা। আর যদি তোমাদের কোনো প্রকার, ঠিক আছে, কোনো প্রকার সমস্যা থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে করবা, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব, ঠিক আছে। তোমার প্রশ্ন তুমি উত্তর পেয়ে যাবা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওতে একটা লাইক করে দিবা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।